হ্যালো এভরি স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। কেম কিউসির তরফ থেকে সবাইকে আবার স্বাগত। আজকে যে টপিক নিয়ে আজকে আমি ক্লাস ভিডিওটা নিচ্ছি সেটা হচ্ছে স্থূল সংকেত বা এমপিরিক্যালি ফর্মুলা, আর হচ্ছে মলিকুলার ফর্মুলা অর্থাৎ আণবিক ভর বা আণবিক সংকেত আমরা কিভাবে নির্ণয় করব এবং এর উপর যে ম্যাথমেটিক্স গুলো আমরা সচরাচর আমরা দেখতে পাই বা তার শর্ট ট্রিক্স কিভাবে আমরা ম্যাথ ক্যালকুলেশন করব আমি কিন্তু এই ভিডিওতে তোমাদের কিন্তু বলবো। আগের ক্লাসে তোমাদের নিশ্চয়ই আমি বলেছিলাম যে শতকরা সংযুক্তির উপর যে ম্যাথগুলো বুঝিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তারপরে যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে স্থূল সংকেত বা এমপিরিক্যাল ফর্মুলা বলবো। আর একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে মলিকুলার ফর্মুলা বা আণবিক সংকেত। তো আমরা এই দুটো টপিক নিয়ে আজকের এই ক্লাস ভিডিও, তো তোমরা কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু ক্লাস ভিডিওটা দেখতে থাকো। তোমরা যদি নতুন হয়ে থাকো আমাদের এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নাও, যাতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তো যারা এখনো এই ক্লাস ভিডিও অর্থাৎ শতকরা সংযুক্তির ক্লাস ভিডিও এখনো দেখোনি, প্লিজ তোমরা ভিডিও ডেসক্রিপশনে কিন্তু সেই লিংকটা পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আমি কিন্তু স্থূল সংকেত বা এমপিরিক্যাল ফর্মুলা কি জিনিসটা সেটা আজকে এই ক্লাস ভিডিওতে জেনে নিই। চলো ফার্স্ট তাহলে আমি শুরু করছি আজকে যে স্থূল সংকেত বা আমি বললাম কি এমপিরিক্যাল ফর্মুলা, এমপিরিক্যাল ফর্মুলা। ওকে, তো এই এমপিরিক্যাল ফর্মুলা বা স্থূল সংকেত আমরা কিভাবে নির্ণয় করব? আমরা সচরাচর যেসব যৌগ তারা কতগুলো একটা অণু থাকে, ওই অণুগুলোর উপাদান কি হচ্ছে না পরমাণু সংখ্যা দ্বারা গঠিত। তাহলে আমরা বলবো যে স্থূল সংকেত কাকে বলবো না, যে সংকেতের সাহায্যে কোন একটা যৌগে তার যে অণু তার যে উপাদান মৌলগুলো যে পরমাণু সংখ্যাগুলো থাকে, ওই পরমাণু সংখ্যাগুলোকে কি করব না একটা লঘিষ্ঠ পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করব, তাকেই আমরা কি বলবো স্থূল সংকেত বলবো। ক্লিয়ার? আমরা এক্সাম্পল দিলে আরো ক্লিয়ারলি কিন্তু বুঝতে পারবো। আবার বলছি যে স্থূল সংকেত বা এমপিরিক্যাল ফর্মুলা কথার অর্থ হচ্ছে আমরা যে সংকেতের সাহায্যে কোনো একটা যৌগের অণুতে তার যে উপাদান মৌলগুলি যে পরমাণু সংখ্যাগুলোকে একটা লঘিষ্ঠ পূর্ণ সংখ্যার সরল অনুপাতে প্রকাশ করব, সেই যৌগটাকে আমরা কি বলবো তার স্থূল সংকেত বলবো। ক্লিয়ার? তোমরা দেখে দেখো, যে সংকেতের সাহায্যে কোন যৌগের একটি অণুতে তার যে উপাদান মৌলগুলির পরমাণু সংখ্যা লঘিষ্ঠ পূর্ণ সংখ্যার অনুপাত দ্বারা প্রকাশ করা হয়, তাকে ওই যৌগের স্থূল সংকেত বলবো। নরমালি একটা এক্সাম্পল ধরো দিচ্ছি, আরো উদাহরণ দিব। ধরো এ বি, তাহলে এই এ বি এর অণুর মধ্যে এখানে এ আর বি দুটো পরমাণু কিন্তু। ক্লিয়ার? তাহলে এ বি মিলে কিন্তু একটা যৌগ গঠন করছে। উদাহরণ হিসাবে এখানে বলছি দেখো যে বেনজিন, বেনজিনের স্ট্রাকচার কি না, বেনজিনের স্ট্রাকচার হচ্ছে একটা 6 মেম্বার রিং থাকে। ওকে, একটা 6 মেম্বার রিং থাকে। আমরা যখন হাইড্রোকার্বন ক্লাস নিব তখন বুঝতে পারবো এই বেনজিন স্ট্রাকচারটা আসলে কি। বেনজিনের ক্ষেত্রে দেখবো এই প্রত্যেকটাতে কিন্তু একটা করে কিন্তু কার্বন আর হাইড্রোজেন থাকে। কি থাকে? কার্বন আর হাইড্রোজেন থাকে। চলো, যেখানে বেনজিনের ক্ষেত্রে দেখবো আমরা, বেনজিনের ক্ষেত্রে দেখবো আমরা কি না একটা কার্বন থাকে আর একটা হাইড্রোজেন থাকে, অর্থাৎ কার্বন আর হাইড্রোজেন দ্বারা গঠিত কিন্তু একটা বেনজিন স্ট্রাকচার। তো এই বেনজিনকে বিশ্লেষণ করলে তার মধ্যে কার্বন আর হাইড্রোজেন পাবো। অর্থাৎ আমি নরমালি যদি বেনজিন স্ট্রাকচারটা আরেকবার যদি আমরা স্ট্রাকচার ড্র করে নিই, তাহলে দেখবো প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা করে কিন্তু হাইড্রোজেন উপস্থিত থাকে। ওকে, আর যেখান থেকে বন্ডিং করে আসছে নিশ্চয়ই এখানে প্রত্যেক জায়গায় কিন্তু একটা করে কার্বন আছে, মানে এই জায়গায় কার্বন আছে, এই জায়গায়ও কার্বন আছে, এই জায়গায়ও কার্বন আছে, এরকম 6টা কিন্তু কার্বন আছে। ক্লিয়ার? তাহলে এখানে হাইড্রোজেন ও কার্বন মিলে কিন্তু বেনজিন স্ট্রাকচার হচ্ছে, হাইড্রোকার্বনের অংশ বলবো আমরা। তো এখানে কার্বন আর হাইড্রোজেনের যদি পূর্ণ সংখ্যার অনুপাত যদি বলে দিয়েছে কত না 1:1, অর্থাৎ কার্বন ইস টু হাইড্রোজেনের অনুপাত কত বলে দিয়েছে না 1:1। তাহলে
এখানে বেঞ্জিনের স্থূল সংকেত কত হবে না স্থূল সংকেত হবে CH। ক্লিয়ার? বুঝতে পারলাম কি বলছি? তাহলে এই যে বেঞ্জিন, যে একটা যৌগ বেঞ্জিন তৈরি হয়েছে, তো সেটার মধ্যে যে মৌলগুলো বলতে এখানে কার্বন আর হাইড্রোজেন, তাহলে এই দুটো পূর্ণ সংখ্যার অনুপাত বলে দিয়েছে কত না 1:1। তাহলে আমরা একদমে চোখ বন্ধ করে লিখে দিতে পারি এখানে স্থূল সংকেতটা কি হবে তাহলে CH। বুঝতে পারলাম কি বলছি? আমরা এই স্থূল সংকেতের উপর যখন আমরা ম্যাথ করে নিব তখন আরো ক্লিয়ার ভাবে কিন্তু বুঝতে পারবো। ক্লিয়ার? তা বলতে পারছি কি বলছি? তাহলে কোন একটা যৌগ মধ্যে উপস্থিত উপাদান মৌলগুলির পরমাণুকে তাদের পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করলে যেটা পাবো সেটাকে আমরা কিন্তু স্থূল সংকেত বলবো। যেমন নরমাল আমি বেঞ্জিনের একটা एग्जांपल দিলাম, যে বেঞ্জিনকে বিয়োজন করলে বা ভেঙে দিলে কার্বন আর হাইড্রোজেন পাওয়া যাবে। এখানে বলে দিয়েছে যে কার্বন আর হাইড্রোজেনের অনুপাত হচ্ছে 1:1। তাহলে এখানে বেঞ্জিনের স্থূল সংকেত কত হবে? তাহলে আমি যদি নরমালি C1, তাহলে একটাই কার্বন আর একটাই হাইড্রোজেন, তাহলে এখানে তার স্থূল সংকেত কি হবে CH হবে। ক্লিয়ার? বুঝতে পারলাম কি বলছি? এই স্থূল সংকেত যখন ম্যাথ করব আমরা, তো ম্যাথের ক্ষেত্রে স্থূল সংকেত কিভাবে আমরা নির্ণয় করব তার কয়েকটা আমরা ধাপ জেনে নিই, সেই সূত্রে ফেলে আমরা কিন্তু প্রত্যেকটা স্থূল সংকেত বের করতে পারবো। চলো আমরা নেক্সট যাচ্ছি। এই স্থূল সংকেত নির্ণয়ের নিয়মগুলো কি কি, এই স্থূল সংকেত কিভাবে আমরা নির্ণয় করব। ফার্স্ট দা বলছে কোন একটা যে যৌগ বা যৌগের যে উপস্থিত যে মৌলগুলো তাদের যে ভর, তাদের ভরের আগে শতকরার পরিমাণ বের করতে হবে। কি বললাম বুঝতে পারছো? তো শতকরার পরিমাণ আমরা কিভাবে বের করব সেটা কিন্তু আমরা আগের ক্লাসে দেখিয়ে দিয়েছি। আর যারা এখনো সেই ক্লাসগুলো দেখোনি, প্লিজ ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, ক্লিক করে ওখানে ওই শতকরার পরিমাণ কিভাবে বের করা হয় দেখে নিবে তোমরা। ক্লিয়ার? তাহলে প্রথম ধাপে আমরা কি করব, স্থূল সংকেত নির্ণয় করতে হলে যে যৌগটার মধ্যে উপস্থিত যে মৌলগুলো থাকে তাদের প্রথম শতকরা পরিমাণ কিন্তু নির্ণয় করে নিতে হবে। ক্লিয়ার? দ্বিতীয় ধাপে কি বলছে না, ধরো কোন একটা পরমাণুর আপেক্ষিক সংখ্যা বা যেটাকে বলবো আমরা পরমাণু সংখ্যা বলবো, তাদের রেশিও বের করে নেব, অর্থাৎ অনুপাত বের করিয়ে নিব। দেখো পরমাণু সংখ্যার অনুপাত বা রেশিও নির্ণয় করে নিতে হবে। যৌগের অণুর মধ্যে প্রত্যেক মৌলের শতকরা পরিমাণকে ওই মৌলের পারমাণবিক ভর দিয়ে ভাগ করলে ওই মৌলের আপেক্ষিক সংখ্যা বা পরমাণু সংখ্যা বা পরমাণু সংখ্যার অনুপাত আমরা নির্ণয় করতে পারবো। নরমালি আমি বলছি বুঝতে পারবে এখানে। তাহলে এখানে পরমাণু সংখ্যা বের করতে হলে বলবো আমরা যে পরমাণু যখন সংখ্যা বের করব তখন কি বের করবো এখান থেকে না তার শতকরা পরিমাণ বাই আমরা কি লিখবো তার আণবিক ভর বলবো আমরা, কি বলবো বা পারমাণবিক ভর, অর্থাৎ শতকরা পরিমাণ বাই পারমাণবিক ভর দিয়ে ভাগ করে দিলে তার যে অ্যাটমিক রেশিও অর্থাৎ পরমাণু সংখ্যার অনুপাতটা কিন্তু আমরা অনায়াসে বের করে নিতে পারবো। আমরা যখন ম্যাথে যাব বা ম্যাথ যখন করব সেখানে এই পরমাণু সংখ্যাটা কিভাবে বের করব সেখানে আরো ইজি ভাবে বুঝতে পারবো। তাহলে সবসময় ভাবো যে পারমাণবিক সংখ্যার দ্বিতীয় স্টেপ হচ্ছে পারমাণবিক সংখ্যাটাকে আমাকে বা পারমাণবিক সংখ্যার রেশিওটাকে আমাকে কিন্তু বের করে নিতে হবে। ক্লিয়ার? চলো তৃতীয় ধাপে হচ্ছে ধরো কখন রেশিও বেরিয়ে গেছে বা রেশিও আমরা পেয়ে গেছি, তারপর আমরা এই যে পূর্ণ সংখ্যার সরল অনুপাতের রেশিও বলেছিলাম আমরা, তো সেই পূর্ণ সংখ্যার সরল অনুপাতের রেশিওটা যখন আমরা বের করে নিয়েছি অলরেডি, হয়তো কোনো সময় আছে যেটা পূর্ণ সংখ্যার সরল অনুপাত হয়েছে কিন্তু ভগ্নাংশ আকার থেকে গেছে, তো সেই ক্ষেত্রে আমরা নরমালি যখন ম্যাথ করি কি করি না একই সংখ্যা দিয়ে লব আর হরকে গুণ করে নিয়ে তাকে কাটাকাটি করে একটা পূর্ণ সংখ্যা নিয়ে আসবো। সেটাই হচ্ছে কিন্তু তৃতীয় ধাপ। বুঝতে পারছি কি বলছি? ধরো কোন একটা পূর্ণ স্টেপ চলে এসেছে, ধরো 2/3 ধরো বলছে 1, কি বললাম বুঝতে পেরেছো? তো তার একটা ভগ্নাংশ আকার চলে এসেছে। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে না হয় উপরে 3 দিয়ে আমরা গুণ করে দিব, ঠিক আছে? তাহলে এটাও 3 দিয়ে গুণ হবে, তাহলে 3 3 কেটে গেল, তাহলে আমরা লিখতে পারি কি 2:3। তাহলে এইভাবে তৃতীয় যে ধাপটা আছে বা তৃতীয় ধাপে আমরা এইভাবে যেগুলোকে ভগ্নাংশ আকার থাকবে সেগুলোকে যে কোনো সংখ্যা দিয়ে আমরা গুণ করে তাকে সরলভাবে একটা পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে আসবো আমরা।
ক্লিয়ার? বলতে পারছি কি বললাম? তো এই যে তিনটা স্টেপ বললাম, এই তিনটা স্টেপ মেইনটেইন করে আমরা কিন্তু স্থূল সংকেতটাকে কিন্তু বের করব। বলতে পারছি কি বলছি? ওকে, চলো আমরা ম্যাথ যখন করব তখন আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। নেক্সট চলো আমরা পড়বো যে আণবিক সংকেত। কি বলবো? আণবিক সংকেত বা মলিকুলার ফর্মুলা। মলিকুলার ফর্মুলা। ওকে, আণবিক সংকেত বা মলিকুলার ফর্মুলা। এই আণবিক সংকেত বা মলিকুলার ফর্মুলা কি জিনিসটা দেখে নিই আমরা। আমরা নরমালি দেখেছিলাম যে স্থূল সংকেতের ক্ষেত্রে কি বলেছিলাম না, কোন যৌগের মধ্যে উপস্থিত যে অণুর মূলের পরমাণু সংখ্যাগুলোকে একটা পূর্ণ সংখ্যার অনুপাতে আমরা কি করেছিলাম না বের করেছিলাম, মানে উপাদানগুলোকে। এখানে আণবিক সংকেত কাকে বলবো আমরা না, ওই কোন একটা যৌগের তার যে অণু উপাদান মৌলগুলি তার যে পরমাণু সংখ্যা দিয়ে যে সংকেতটা প্রকাশ করা হয় তাকেই বলবো আমরা ওই যৌগের আণবিক সংকেত। আমি আরেকবার বলছি, বুঝতে পারবে নিশ্চয়ই, এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যে আমরা যৌগগুলো নিব তাদের যে অণুতে উপস্থিত যে উপাদান মৌলগুলো আছে তাদেরকে আমরা পরমাণু সংখ্যা দিয়ে সংকেত যে প্রকাশটা পাবো বা যে সংকেতটা পাবো আমরা তাকে আমরা কি বলবো না আণবিক সংকেত। দুটো স্টেপ এখানে ভালো করে মনে রেখে দাও, যেটা আমাদের ম্যাথ করার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট টপিক লাগবে। যে কোনো যৌগের ক্ষেত্রে যখন আমরা আণবিক সংকেত বের করব তখন n ইনটু স্থূল সংকেত লিখবো আমরা, অথবা এখানে লিখতে পারি যে n ইকুয়াল টু আমরা কি লিখতে পারি না n ইকুয়াল টু আণবিক সংকেত বাই কি লিখবো আমরা না স্থূল সংকেত বলবো আমরা, স্থূল সংকেত বলবো আমরা। বুঝতে পারছি বলছি? তাহলে n ইকুয়াল টু আমরা লিখবো কি আণবিক সংকেত বাই স্থূল সংকেত। এইগুলো শর্ট ট্রিক্স গুলো তোমরা কিন্তু মনে রাখো, ম্যাথের ক্ষেত্রে কিন্তু আমাদের খুব ইজি ভাবে বের করতে পারবো। ক্লিয়ার? বলতে পারছি আমি কি বললাম? আর আণবিক ভর সমান কি লিখবো n ইনটু তাহলে সংকেতের ভর, যদি আণবিক ভর বের করতে বলে তাহলে সেখানে n ইনটু আর n ইকুয়াল টু n স্থূল সংকেতের ভর বের করবো আমরা। ক্লিয়ার? বলতে পারছি কি বলছি? তাহলে আমরা যখন এক্সাম্পল নিব তখন এই জিনিসগুলো আরো কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে আমাদের। তাহলে আণবিক সংকেতটা বোঝা গেল। তাহলে তাকে পরমাণু সংখ্যা দিয়ে প্রকাশ করলে যেটা পাবো সেটাকে আমরা কিন্তু আণবিক সংকেত বা মলিকুলার ফর্মুলা বলবো। কিছু ম্যাথ করার ক্ষেত্রে শর্ট ট্রিক্সের জন্য আমাদের কিছু ফর্মুলা মনে রাখতে হবে। যেমন হচ্ছে আণবিক সংকেত বের করা ইকুয়াল টু লিখবো n ইনটু স্থূল সংকেত। এখানে nটা কি আমরা বুঝতে পারবো যে যখন ম্যাথ করবো এখানে। আর আণবিক ভর ইকুয়াল টু কি লিখতে পারি তাহলে n ইনটু স্থূল সংকেতের ভর বলবো, যেখানে ভর বলছি সেখানে আমরা স্থূল সংকেতের ভর n ইনটু করে দিব আমরা। আর যখন সংকেত বের করব তখন n ইনটু স্থূল সংকেত বের করব। আর একটা एग्जांपल দিলে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবে। দেখো, যেমন একটা গ্লুকোজের সংকেত কি, গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6। এটা নরমালি আমরা জানি গ্লুকোজের। তাহলে গ্লুকোজের মধ্যে কিন্তু কার্বন, হাইড্রোজেন আর হচ্ছে অক্সিজেন, এই কার্বন হাইড্রোজেন অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত কিন্তু গ্লুকোজ। তাহলে গ্লুকোজের অণুতে বলে দিয়েছে যে কার্বন ইসটু হাইড্রোজেন ইসটু অক্সিজেনের অনুপাত বলে দিয়েছে 1:2:1। তাহলে যখন পূর্ণ সংখ্যার সরল অনুপাতে বলে দিয়েছে তাহলে এখানে স্থূল সংকেত কি লিখবো আমরা আগে পড়ে গেলাম এখনই। তাহলে এখানে স্থূল সংকেত এখানে লিখতে পারি আমরা কি না CH2O। তাহলে এটা হচ্ছে গ্লুকোজের স্থূল সংকেত। বলতে পারলাম কি বলছি, কারণ তার পূর্ণ সংখ্যার সরল অনুপাতে বলে দিয়েছে কত না 1:2:1। তাহলে এখানে যে গ্লুকোজের যে স্থূল সংকেতটা পাবো সেটা হচ্ছে কি না 1:2:1। তাহলে স্থূল সংকেত হবে কি CH2O। ক্লিয়ার? তাহলে আমরা জানি যে গ্লুকোজের ক্ষেত্রে কার্বনের ক্ষেত্রে 6টি পরমাণু থাকে, আর হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা জানি 12টি পরমাণু থাকে গ্লুকোজের ক্ষেত্রে। আর হাইড্রোজেনের পরমাণুর ক্ষেত্রে একই রকম 6টা, কিন্তু অক্সিজেনের পরমাণুর ক্ষেত্রে 6টি পরমাণু থাকে। কি বললাম বুঝতে পেরেছো তো? তাহলে গ্লুকোজের একটি অণুতে 6টি কার্বন পরমাণু আর 12টি হাইড্রোজেন পরমাণু আর 6টি কিন্তু অক্সিজেন পরমাণু। তাহলে গ্লুকোজের আণবিক সংকেত বের করব আমরা কিভাবে না C6H12O6। আমি বলেছিলাম যে আণবিক সংকেত তাকেই বলবো কোন যৌগের মৌলে উপস্থিত যৌগগুলিকে বা যে যৌগের উপস্থিত যে মৌলগুলিকে পরমাণু সংখ্যা দিয়ে প্রকাশ করলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কার্বনের 6টি পরমাণু আছে, হাইড্রোজেনের 12টি আর অক্সিজেনের 6টি পরমাণু। তাহলে ওভারঅল এখানে আণবিক সংকেত বের করব তাহলে C6H12O6।
ক্লিয়ার? তোমরা বুঝতে পেরেছো? আমরা যখন ম্যাথ করব আণবিক সংকেত কিভাবে বের করব বা স্থূল সংকেত কিভাবে বের করব সেখানে আরো ইজি ভাবে আমরা বুঝতে পারবো। বুঝতে পারছি কি বলছি? তাহলে এই হচ্ছে আণবিক সংকেত। আরেকবার আমি রিমাইন্ড করে দিচ্ছি, স্থূল সংকেত কথার অর্থ হচ্ছে কোন একটা যৌগের উপস্থিত মৌলগুলির যে পরমাণুকে একটা পূর্ণ সংখ্যার সরল অনুপাতে প্রকাশ করলে সেটাকে আমরা কিন্তু স্থূল সংকেত বলবো। আর আণবিক সংকেত কাকে বলবো আমরা? না কোনো একটা যৌগের যে মৌলগুলো থাকে তাদের পরমাণু সংখ্যা দিয়ে প্রকাশ করলে তাকে আমরা কি বলবো? আণবিক সংকেত বলবো। ক্লিয়ার? তো আমরা এখন একটা ম্যাথ করে নিই, তখন আমরা বুঝতে পারবো কিভাবে হচ্ছে। চলো এবার কিছু গাণিতিক আমরা এক্সাম্পল করে নিই যে স্থূল সংকেত আর আণবিক সংকেত কিভাবে বের করবো আমরা। দেখো ফার্স্ট একটা কোশ্চেন বলছে একটি যৌগের শতকরা সংযুক্তি দিয়ে দিয়েছে। এখানে আমাকে আর শতকরা সংযুক্তি বের করতে হবে না, দিয়ে দিয়েছে। কার দেওয়া আছে? না বলছে সোডিয়ামের বলছে 14.55%, সালফার দেওয়া আছে কত? না 20.25% দেওয়া আছে। অক্সিজেন কত দেওয়া আছে? না 15.19%। দিয়ে বলছে তাহলে যৌগটির স্থূল সংকেত নির্ণয় করো। ক্লিয়ার? তাহলে কোন একটা যৌগে তার শতকরা সংযুক্তি অলরেডি দিয়ে দিয়েছে, তাহলে আমাদের এখানে স্থূল সংকেত নির্ণয় করতে হবে। তাহলে স্থূল সংকেত নির্ণয় করার জন্য আমাদের ফার্স্ট ছিল কি শতকরা সংযুক্তি বের করা, কিন্তু অলরেডি আমাদের এখানে কোশ্চেনে শতকরা সংযুক্তির পরিমাপ দিয়ে দিয়েছে অলরেডি, তাহলে এখানে আর বের করা দরকার নেই আমাদের। এখানে শুধু সেকেন্ড ধাপটা বা সেকেন্ড স্টেপটা বের করব। কি বের করব এখানে? না সেকেন্ড স্টেপে আমাদের কি ছিল এখানে? না সেকেন্ড স্টেপ ছিল এখানে পরমাণুর সংখ্যার রেশিওটা বা অনুপাতটা বের করব। সেই পরমাণু সংখ্যার রেশিওটা বের করলে কিন্তু আমরা স্থূল সংকেতটা অনায়াসে কিন্তু বের করে নিতে পারবো। ঠিক আছে? তো চলো দেখছি আমি। দেখো ফার্স্ট হচ্ছে এখানে সোডিয়ামের দেওয়া আছে কত? 14.55%, তার শতকরা সংযুক্তি দিয়ে দিয়েছে। আর সালফারে কত দিয়েছে? না 20.25% দিয়েছে, অক্সিজেনে দিয়েছে। তাহলে এই সোডিয়াম, সালফার আর অক্সিজেন এদের তাদের স্থূল সংকেত বের করতে বলে দিয়েছে। কি বললাম বুঝতে পেরেছো? তো ফার্স্ট আমরা লিখতে পারি এখানে যে সোডিয়ামের আমরা জানি যে সোডিয়ামের Na, সোডিয়ামের আমরা জানি যে পারমাণবিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব কত জানি আমরা? 23 জানি। সালফারে কত জানি আমরা? না সালফার হচ্ছে 32। আর অক্সিজেনে আমরা পারমাণবিক গুরুত্ব আমরা কত জানি? জানি আমরা কত? 16 জানি। ওকে, এটা আমরা জানি। আর এদের শতকরা সংযুক্তি, এদের দেওয়া আছে শতকরা সংযুক্তি দিয়ে দিয়েছে কার ক্ষেত্রে? না সোডিয়ামের ক্ষেত্রে কত দেওয়া আছে? না 14.55%। আর সালফারের ক্ষেত্রে কত দেওয়া আছে? না 20.25% দেওয়া আছে। অক্সিজেনের ক্ষেত্রে দেওয়া আছে কত? না 15.19% দেওয়া আছে। ক্লিয়ার? এবার তাহলে আমাকে আপেক্ষিক সংখ্যা বা পরমাণু সংখ্যা বের করতে হবে। তাহলে আমরা চলো যে নিয়মটা পড়েছিলাম যে পরমাণু সংখ্যা বের করতে হলে কি বলবো? না শতকরা পরিমাণ বাই তার আণবিক ভর বা আণবিক গুরুত্ব যদি ভাগ করে দিব। তাহলে ফার্স্ট আমরা বের করছি ধরো সোডিয়ামের, তাহলে সোডিয়ামের শতকরা কত আছে? না 14.55 দেওয়া আছে, এত পার্সেন্টেজ দেওয়া আছে। বাই তার আণবিক ভর কত দেওয়া আছে? 23, তাই 23 করে দিলাম। তাহলে এখানে পয়েন্ট তুলে দিয়ে ইনটু আমি 100 করে দিলাম। এখানে ক্যালকুলেশন করলে পাবো আমরা 0.632। তোমরা বাড়িতে কিন্তু ক্যালকুলেশনটা করে নিবে। ওকে, তো এখানে সালফারের ক্ষেত্রে পরমাণু সংখ্যা বের করব একই রকম, তার শতকরা পরিমাণ বাই আণবিক বা পারমাণবিক ভর। তাহলে কত দেওয়া আছে এখানে সালফারের? না 20.25 বাই সালফারে কত? না 32। এখানে ক্যালকুলেশন করলে আমরা পাবো কি? না 0.632 পাবো। ওকে, একই রকম অক্সিজেনের পরমাণু সংখ্যা বের করে নি। একই রকম শতকরা যে সংযুক্তি বা শতকরা পরিমাণ কত আছে? না 15.90 বাই কত লিখবো আমরা? 16। তো এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? না 0.949 পাবো। তাহলে এই হচ্ছে কিন্তু আমাদের পরমাণু সংখ্যা
বা আপেক্ষিক সংখ্যা। ক্লিয়ার? বলতে পারছি কি বললাম? এবার হচ্ছে পরমাণু সংখ্যার সরল অনুপাত বের করবো আমরা। কি বের করবো? সরল অনুপাত। আমি বলেছি যে ভগ্নাংশ আকারে থাকলে তাকে সরল অনুপাতে বের করে নিতে হবে। এটা কিন্তু তার নিয়ম বা স্থূল সংকেতের নিয়মে বলেছিলাম। তাহলে ফার্স্ট দেখো 0.632, 0.632 আর 0.942। তাহলে আমি যেটা বেশি সংখ্যক আছে সেই সংখ্যা দিয়ে আমি ভাগ করে দিব। তাহলে চলো আমি এই পাশে দেখাচ্ছি আমি তোমাদের এই টপিকটা দেখো। তাহলে এখানে লিখতে পারি আমরা 0. সোডিয়ামের ক্ষেত্রে কত পেয়েছি? 0.632 বাই আমি ভাগ করে দিয়েছি 0.632 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এখানে 1 পেলাম আমরা। একই রকম সালফারের ক্ষেত্রে কত বেরিয়েছিল? 0.632। যেহেতু এখানে 0.632 দিয়ে ভাগ করে দিলাম 1 হবে উভয় পক্ষকে বা সবাইকে। অক্সিজেনকে একই রকম কত বেরিয়েছিল? 0.949 বাই আমরা কি করব 0.632 ইকুয়াল টু কত পাবো? এখানে না ভাগ ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে পাবো নরমালি আমরা 1.5 পাবো। আমরা কত? 1.5 পাবো। ওকে, তাহলে এখানে আমরা সোডিয়ামের কত পেলাম? আমরা যে সরলতম যে অনুপাত বের করলাম একই সংখ্যা দিয়ে ভাগ করে দিলাম, সেখানে সোডিয়ামের পেয়েছি কত? আমরা 1, সালফারের হচ্ছে 1 আর অক্সিজেনের কত পেয়েছি আমরা? 1.5। তাহলে এদের লঘিষ্ঠ আকারে আমরা নিতে হবে। এখনো কিন্তু আমাদের কিন্তু 1.5 অর্থাৎ 0.5 এ কিন্তু এখনো থেকে গেছে। এবার আমি কি করব না উভয় সংখ্যাকে অর্থাৎ এই 1 আর যে সালফারের 1, সোডিয়ামের 1, সালফার 1.5, তাহলে অক্সিজেন 1.5। এই অক্সিজেন 1.5 মানে ভগ্নাংশ আকারে আছে, একেও আমরা কিন্তু সরল পূর্ণ সংখ্যা নিয়ে আসতে হবে। যদি আমি উভয়কে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে সোডিয়ামের ক্ষেত্রে 1 ছিল, এখানে যদি আমি 2 গুণ করে দিই, তাহলে এখানে 2 গুণ করলে কত হবে? 2 হবে। আর এখানে 2 গুণ করলে কত হবে? 2 হবে। আর এখানে যদি 2 গুণ করি কত হবে? না 3 হবে, কারণ 1.5 ইনটু করে 3। এবার দেখো কিন্তু পূর্ণ সংখ্যার সরল অনুপাতে কিন্তু এসে গেছে। তাহলে সোডিয়ামের কত অনুপাত পেলাম? 2, আর সালফারেরও 2 পেলাম, আর অক্সিজেনও কিন্তু 3 পেলাম। তাহলে আমরা লিখতে পারি এখানে স্থূল সংকেত যে যৌগটা পেলাম কত হবে? না সোডিয়াম ইসটু সালফার ইসটু বলতে পারি আমরা অক্সিজেন কত পেলাম? না 2:2:3। ওকে, 2:2:3। তাহলে স্থূল সংকেত আমরা লিখবো কি? তাহলে স্থূল সংকেত আমরা কি লিখবো? না Na2H2O3। ক্লিয়ার? তাহলে স্থূল সংকেত কি হবে যৌগটার? না Na2H2O3। বুঝতে পেরেছি নিশ্চয়ই? এইরকম পয়েন্ট আকারে থাকলে সেটাকে কিন্তু ভগ্নাংশ অর্থাৎ পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে নিয়ে আসতে হবে। সেখানে আমাকে হয় ভাগ করতে হোক বা গুণ করতে হোক, যাই হোক না কেন আমাকে পূর্ণ সংখ্যা কিন্তু নিয়ে আসতে হবে। এটা কিন্তু আমি যখন স্থূল সংকেত নির্ণয়ের যে নিয়মটা বলেছিলাম, তৃতীয় নম্বর রুলটা বলেছিলাম তোমাদের, নিশ্চয়ই সেই রুল আমি মেইনটেইন করলাম এখানে। তাহলে এখানে যে স্থূল সংকেতটা পেলাম কি? না 2:2:3, অর্থাৎ স্থূল সংকেত হবে কি? Na2H2O3। নিশ্চয়ই বুঝতে পেরেছো? প্লিজ তোমরা যদি বুঝতে পেরে থাকো তাহলে কমেন্ট বক্সে লিখো ইয়েস। বুঝতে পারছি কি বলছি? ওকে, চলো এবার আমরা একটু একটা আণবিক ভর বা মলিকুলার ফর্মুলা তার উপরে একটা ম্যাথ দেখে নিই আমরা। চলো, কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন একটি যৌগে 40% কার্বন আছে। কি বলছে? কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন এই যৌগে 40% কার্বন আছে বলে দিয়েছে। তাহলে আমাকে কার্বন বলে দিয়েছে 40% আছে, আর কি আছে? না হাইড্রোজেন আর হচ্ছে অক্সিজেন আছে। ওকে, বলছে 6.67% হাইড্রোজেন আছে। তাহলে হাইড্রোজেন কত আছে বলছে? না 6.67% বলে দিয়েছে এখানে। ক্লিয়ার? তাহলে বলছে এর আণবিক ভর বলে দিয়েছে কত? না 180। অর্থাৎ যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই মিলে যে যৌগটা উৎপন্ন হবে তাদের মধ্যে কার্বনের বলে দিয়েছে কত? না 40% বলে দিয়েছে, আর হাইড্রোজেনের বলে দিয়েছে 6.67%। তাহলে এখানে কার্বন, হাইড্রোজেন বলে দিয়েছে, তাহলে আমরা অক্সিজেন বের করে নিতে পারবো আমরা, হ্যাঁ কি না? তাহলে অক্সিজেনের শতকরা কত হবে? যদি আমি নরমালি 100% ধরি শতকরা, তাহলে আমরা লিখতে পারি 100 মাইনাস কত হবে?
না 40% হচ্ছে কার্বন ছিল আর হাইড্রোজেন হচ্ছে 6.67%। তাহলে এইটা ক্যালকুলেশন কত পাবো না 53.33%। তাহলে এত পার্সেন্টেজ আমরা পেলাম অক্সিজেনে। তাহলে অক্সিজেনের যে পার্সেন্টেজটা আমরা ইজিভাবে বের করতে পারলাম, বুঝতে পারছি কি বললাম। তাহলে এই যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এদের যে আণবিক ভর বলে দিয়েছে কত আমাদের না আণবিক ভর বলে দিয়েছে কত 180 বলে দিয়েছে। তাহলে আণবিক ভর বলে দিয়েছে আমাদের আণবিক ভর বলে দিয়েছে 180। ওকে, এবার তাহলে কার্বনের দেওয়া ছিল 40%, হাইড্রোজেনের দেওয়া ছিল 6.67%। তাহলে অক্সিজেন আমরা ইজিভাবে বের করতে পারলাম যদি আমি টোটাল, যেহেতু শতাংশ আকার আছে তাহলে আমি টোটাল ধরলাম যে 100% ছিল। তাহলে 100% এ অক্সিজেন কত আছে, তাহলে 100 মাইনাস কার্বন আর হাইড্রোজেন থেকে বাদ দিয়ে দিলে সেটা অক্সিজেন হয়ে যাবে। টোটাল যদি অক্সিজেন ছিল কত 100% ছিল টোটাল অক্সিজেন, মানে টোটাল ভর, মানে বলবো কার্বন বলো বা হাইড্রোজেন বলো বা অক্সিজেন বলো, এরা কিন্তু টোটাল 100% ছিল। 100% এর মধ্যে ভাবো 40% কার্বন আছে আর 6.6% কত আছে হাইড্রোজেন আছে। তাহলে অক্সিজেন কত হবে, তাহলে কার্বন আর হাইড্রোজেন থেকে অক্সিজেন কিভাবে বের করব না টোটাল যে 100% ছিল সেখান থেকে কার্বন হাইড্রোজেন বাদ দিয়ে দিলে আমরা অক্সিজেন কিন্তু বের করে দিতে পারলাম। কত পেলাম না 53.33%। ক্লিয়ার। এবার আণবিক ভর দেওয়া আছে। এবার আমরা ফার্স্ট বের করব কি না আগে স্থূল সংকেতটা বের করে নিতে হবে আমাদের। কি বের করতে হবে, স্থূল সংকেতটা বের করে নিতে হবে। স্থূল সংকেত বের করে নিলে সেখান থেকে আণবিক আমরা সংকেত বের করে নিতে পারবো। ক্লিয়ার, বা আণবিক ভর যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা আণবিক সংকেত বের করে নিতে পারবো। চলো, তাহলে আমরা জানি কার্বনের যে মৌলের যে পারমাণবিক গুরুত্ব কত 12, তারপর হচ্ছে হাইড্রোজেনের কত আমরা জানি 1, আর অক্সিজেনের কত জানি আমরা এখন দেখলাম 16। এইগুলো প্রত্যেকটা কিন্তু কি বলবো আমরা না পারমাণবিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব বলবো আমরা। ওকে, কি বললাম বুঝতে পেরেছো তো? তো এখানে কার্বন দেওয়া আছে কত 40% দেওয়া আছে, হাইড্রোজেন দেওয়া আছে 6.6% দেওয়া আছে, অক্সিজেন আমরা বের করে নিয়েছি কত 53.33%। তাহলে এখান থেকে আমরা পরমাণুর সংখ্যা বের করে নিতে পারবো আমরা, হ্যাঁ কি না বলো? পরমাণু বের করে নিতে পারবো তো? একই রকম আমরা কার্বনের ক্ষেত্রে যদি বের করি তাহলে শতকরা সংযুক্তি মানে কত 40% ছিল, 40% বাই আমরা কত লিখবো 12 লিখবো। তাহলে এখানে কত হবে 3.33% বা 33 পয়েন্ট পাবো আমরা। হাইড্রোজেনের ক্ষেত্রে কত পাবো, হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা জানি কত পেয়েছি আমরা 6.67 পেয়েছি, আর কত ছিল 2 ছিল, সরি 1 ছিল, আণবিক ভর কত ছিল 1 ছিল। তাহলে কত পাবে তাহলে 6.67 পাবো। আর এখানে হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে কত পেলাম আমরা মানে শতকরা সংযুক্তি, তাহলে 53.33 বাই আমরা 16 লিখবো। এখান থেকে ক্যালকুলেশন করলে পাবো আমরা 3.33। দেখো এখনো কিন্তু ভগ্নাংশ আকারে আছে, তার মানে আমি ছোট সংখ্যা দিয়ে সরল পূর্ণ সংখ্যার অনুপাতে বের করে নিব। তাহলে এখানে আমি কার্বনটাকে আমি বের করে নিচ্ছি কত না 0.03 দিয়ে ভাগ করে নিচ্ছি। তাহলে বললাম 3.33 বাই 3.33 দিয়ে ভাগ করলাম। এখান থেকে কি পাবো 1 পাবো। হাইড্রোজেনের ক্ষেত্রে কত পেয়েছিলাম না 6.67 বাই 3.33 দিয়ে ভাগ করে নিব। ওকে, কত পাবো এখান থেকে না 2 পাবো আমরা। ওকে, 2 নয়, হ্যাঁ 2 পাবো এখান থেকে। অক্সিজেনের ক্ষেত্রে পাবো আমরা কত না 3.33 বাই আমরা 3.33 দিয়ে ভাগ করে দেব 1 পাবো। তাহলে এখানে কার্বন ইসটু হাইড্রোজেন ইসটু অক্সিজেন অনুপাত কত পেলাম না 1:2:1। তাহলে অলরেডি কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা সরলপাতে হয়ে গেছে। তাহলে এখান থেকে লিখতে পারি যে স্থূল সংকেত কি হবে এখান থেকে না CH2O কি পেলাম, তাহলে স্থূল সংকেত CH2O পেলাম। বুঝতে পেরেছো কি বলছি? তাহলে স্থূল সংকেত আমরা কি পেলাম CH2O পেলাম। ওকে, বুঝতে পারছি কি বললাম? তাহলে এই স্থূল সংকেত যে পেলাম তাহলে এদের আণবিক সংকেত বের করব। আমি নরমালি আণবিক সংকেতটাকে আমি ভাবছি, ধর একটা আমি এখানে মুছে দিচ্ছি একটু, আমি আণবিক সংকেতটাকে আমি কি ধরবো এখানে না এন আকার ধরে নেব, বা আণবিক সংকেতটা কি আকার থাকবে না ধরিলাম যে আণবিক সংকেত কত ধরবো না CH2O হোল N ধরবো আমরা।
আণবিক সংকেত আকার ধরে নিলাম কত CH2, তার আণবিক ভর দেওয়া আছে কত না 180, ফার্স্ট বলে দিয়েছি আমি আণবিক ভর দেওয়া আছে। তাহলে আমরা জানি n = আমরা কি লিখবো, এখন রিলেশন পেয়েছিলাম যে আণবিক ভর বাই স্থূল সংকেত, তাহলে আণবিক ভর বাই কি লিখবো আমরা স্থূল সংকেত। আমরা এখনই যে রিলেশনটা পড়িয়েছিলাম আমি, বুঝতে পেরেছো কি বলছি? তাহলে n = লিখতে পারি আমরা কি না আণবিক ভর বাই স্থূল সংকেত। তো এখানে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে স্থূল সংকেতটা পেয়েছিলাম আমরা CH2O, এদের আণবিক ভরটা বের করে নিই আমাকে, ঠিক আছে? তো এখানে কার্বনের হচ্ছে CH2O এর কার্বনের হচ্ছে নরমালি কার্বন কত জানি আমরা 12, আর প্লাস হাইড্রোজেনের 2, তাহলে 2 * 1 মানে 2 লিখলাম, আর অক্সিজেনের হচ্ছে 16। তাহলে কত হবে এখান থেকে টোটাল হচ্ছে 6 7 আর 9 10 মানে 30 হবে। তাহলে ঠিক আছে, তাহলে n = আমরা লিখতে পারি এখানে কি না আণবিক ভর কত দেওয়া আছে এখানে না 180। তাহলে স্থূল সংকেতের ক্ষেত্রে কত ভর পেলাম আমরা 30 পেলাম। তাহলে 0 0 কেটে গেলাম 3 6, তাহলে n = আমরা কি পেলাম 6 পেলাম। তাহলে আণবিক সংকেত আমরা কি পেয়েছিলাম এখানে CH2O(n), তাহলে এখানে n এর জায়গায় আমরা কি লিখে দিব 6 লিখে দিব, কি লিখে দিব 6 লিখে দিব। তাহলে কি পাবো না C6H12O6। তাহলে আমাদের আণবিক সংকেতটা কত পেলাম না C6H12O6। তাহলে এটাই হচ্ছে তার আণবিক সংকেত। এই যে C6H12O6 এটা হচ্ছে কিন্তু গ্লুকোজের সংকেত। ক্লিয়ার? তোমরা বুঝতে পেরেছো হ্যাঁ কি না? প্লিজ কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো তোমরা বুঝতে পারছো কি না, বুঝতে পারছো? আর আমি নেক্সট ক্লাসে কিন্তু যেই জন্য যারা প্রিপারেশন নিচ্ছো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট শুধু অনলি ফর ম্যাথ নিয়ে আমি থাকবো, অনলি ফর শুধু ম্যাথ নিয়ে কিন্তু একটা ক্লাস দিব তোমাদের। ক্লিয়ার? আজকে কিন্তু আমি এই পর্যন্ত ক্লাসটাকে স্টপ রাখছি। নেক্সট ক্লাসে আমি কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট যেই জন্য যেগুলো ইম্পর্টেন্ট ম্যাথ তোমাদের শত পড়ে বা সাল বা প্রিভিয়াস ইয়ারে যেগুলো পড়েছে, এই শতকরা সংযুক্তি বা আণবিক ভরের উপর খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে কিন্তু নেক্সট ক্লাস তোমাদের সাথে দেখা হচ্ছে। অনলি ফর ম্যাথ ক্লাস করবো আমি সেখানে। ক্লিয়ার? বলতে পারলাম? তো আজকের মতো এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। আবার বলছি যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটা অন করে রাখো। এরকম ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু তোমাদের কাছে আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ক্লিয়ার? বলতে পারলাম? তো আজকের মতো এই পর্যন্ত, চলো।